যেটা বলছিলাম, এই অংশটা, এই যে আমি এখন দাগ দিচ্ছি, এই অংশটা হচ্ছে স্পঞ্জি অস্থি। এই যে আমি এখন লাল দাগ দিচ্ছি, এটা হচ্ছে স্পঞ্জি অস্থি। আর এই যে অংশটা, এই আমি এখন আড়াআড়ি দাগ দিচ্ছি, এটাকে বলা হয় নিরেট অস্থি। স্পঞ্জি আর নিরেট অস্থির কেমিক্যাল কম্পোজিশন সেম। অস্থির যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, অস্থির একটা মাতৃকা থাকে বা ম্যাট্রিক্স থাকে, আর সেই মাতৃকার ভিতরে অস্থির কোষগুলো ছড়ানো ছিটানো থাকে, সেই কম্পোজিশনটা সেম। স্পঞ্জি আর নিরেট অস্থির মধ্যে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে তার ফিজিক্যাল। ফিজিক্যাল মানে হচ্ছে স্পঞ্জি অস্থির ভিতরে অনেক ছোট ছোট প্রকোষ্ঠ থাকে, যার ভিতরে বাতাস থাকে, অনেক সময় মজ্জা থাকে। কিন্তু নিরেট অস্থির গঠনটা ওরকম নয়। নিরেট অস্থি অত্যন্ত হার্ড, এবং নিরেট অস্থির ভিতরে এক ধরনের এরকমের গোল গোল গাঠনিক স্ট্রাকচার আছে, স্ট্রাকচারাল ইউনিট আছে। এই ইউনিটগুলোকে বলা হয় হ্যাভার্সিয়ান সিস্টেম। হ্যাঁ, সকল নিরেট অস্থির ভিতরে এরকমের গোলাকার এক ধরনের গাঠনিক একক আছে। এই গাঠনিক একককে বলা হয় হ্যাভার্সিয়ান সিস্টেম। আজকে আমরা সেই হ্যাভার্সিয়ান সিস্টেমটা একটু বুঝবো, তারপরে সেটা নিয়ে আমরা আবার লিখবো। একটু আগে যে ছবিটা দেখছিলাম সেটাই এটা, হয়তো এটা একটু পরিষ্কার ছবি, বোঝা যায় এরকম। আচ্ছা, কেউ একদিন পারলে বলো তো, এখানে যে অস্থিটা দেখানো হচ্ছে, আমি এই টিক চিহ্ন দিচ্ছি, এই অস্থিটা কোন অস্থি? পারলে এই অস্থিটা ফিমার। থ্যাংক ইউ, ফিমার। শেষ প্রান্তে কন্ডাইল আছে দেখি বোঝা যায়, তাই না? আচ্ছা, এনিওয়ে, তো এখন যেটা বলছিলাম, এই অস্থির এই যে নিরেট অংশটা, আমি এখানে ছবিতে যেটা জুম করছি, সেই অংশটাতে যদি তোমরা একটু নজর দাও, তাহলে এখানে দেখো এই যে গোল একটা অংশ আছে, আবার তার ঠিক পাশে আবার একটা গোল অংশ আছে, আবার এর পাশে আবার একটা গোল অংশ আছে, আবার একটা গোল অংশ একটু বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। এই যে গোল জিনিসগুলো, এগুলো এরকমের অসংখ্য গোলাকার ইউনিট, স্ট্রাকচারাল ইউনিট দিয়ে যে কোনো নিরেট অস্থি তৈরি হয়। এই স্ট্রাকচারাল একদম নিচ পর্যন্ত বিস্তৃত থাকে, একদম নিচ পর্যন্ত, একদম পুরোটা ভরা, একেবারে পুরোটা ভরা। সিফাত, যে কোনো নিরেট অস্থির পুরোটা ভরা হচ্ছে, এই ছবিটা ডিলিট করে দিই। আচ্ছা, যে কোনো নিরেট অস্থির একদম পুরোটা এই গোলাকার গাঠনিক একক সমূহ দিয়ে তৈরি হয়, পুরোটা একদম। ধরো এটা একটা গোলাকার, এইটা একটা অস্থি, হ্যাঁ, এই যে এটা একটা অস্থি, এই যে এটা একটা অস্থি, নিরেট অস্থি। এই নিরেট অস্থির সম্পূর্ণটা একদম এরকমের গোলাকার গাঠনিক একক দিয়ে তৈরি, উপর থেকে নিচ পর্যন্ত। আমি কি বোঝাতে পারতেছি সিফাত? মানে সম্পূর্ণ অংশটাই, কোনো গ্যাপ থাকে হ্যাঁ না হ্যাঁ, গোলাকার অংশের এই মধ্যে? পুরোটা, এই পুরোটা, এই পুরোটা সম্পূর্ণ অংশটাই, পুরোটাই পুরোটাই। স্যার, আর ওগুলো হচ্ছে ওগুলোর ভিতরে রক্তনালী না? এগুলোর মধ্যে কি আছে, হ্যাঁ, সেটা আমি আলোচনা করতেছি এখন। এই যে গোল ইউনিট, এটা একদম নিচ পর্যন্ত, এই অস্থিটা যতখানি লম্বা ঠিক ততখানি পর্যন্ত এই গোল ইউনিটটা বহাল। এটা একটা ইউনিট, এটা একটা হ্যাভার্সিয়ান সিস্টেম। আর এটার পাশে আবার আরেকটা গোল দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা, এটাও একেবারে নিচ পর্যন্ত, অস্থিটা যতটুকু লম্বা ঠিক ততটুকু, এটা আরেকটা ইউনিট। আবার এখানে আরেকটা, এখানে আরেকটা, একেবারে শেষ পর্যন্ত অস্থিটা যতখানি লম্বা ততটুকুই এটা ইলংগেটেড। তাও কি আমি বোঝাতে পারছি না? জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন এই হ্যাভার্সিয়ান সিস্টেমটা কি দিয়ে তৈরি হয়েছে সেটা ভালো করে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটু খাতায় নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে সাথে এই ছবিটা আঁকবা। আচ্ছা, তার আগে আমি একটু কথা লিখবো। নিরেট অস্থি, নিরেট অস্থি, আমরা আগের দিন বলেছিলাম যে অস্থি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি আর একটা হচ্ছে নিরেট অস্থি। যদি স্পঞ্জ অস্থির জন্য তুমি 1 নাম্বার দিয়ে থাকো, তাহলে নিরেট অস্থির জন্য 2 নাম্বার দিবা। আমি জানি না কোনো নাম্বার ইউজ করেছো কিনা। স্পঞ্জি অস্থির জন্য যে নাম্বারটা ইউজ করেছো তার পরের নাম্বারটা দিবা নিরেট অস্থির জন্য। নাম্বারটা মেজর না, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা বুঝতে পারা। ঠিক আছে, তাহলে আমরা নিরেট অস্থি এটা আজকে লিখবো। ব্র্যাকেটে লেখো কম্প্যাক্ট বোন। স্যার, স্পঞ্জি অস্থি কি কোনো চিত্র আঁকাইছিলেন? স্পঞ্জি অস্থির ওরকম কোনো চিত্র দেই নাই, স্পঞ্জি অস্থির ওরকম কোনো চিত্র দেই নাই। স্পঞ্জি অস্থির ভেতরে অসংখ্য ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে মধ্যে যে সরু সরু আবার অংশ থাকে ওগুলোকে ট্রাবিকিউলি বলে। কিন্তু স্পঞ্জি অস্থির ওরকম কোনো ছবি বোধহয় আঁকি নাই আমরা। এরকম স্পঞ্জি অস্থি গুলো দেখতে এরকম, স্পঞ্জি অস্থির কোনো ছবি আঁকি নাই। বুঝতে পারছো বিষয়টা? স্পঞ্জি অস্থির বড় বড় ফাঁকা গহ্বর থাকে, আর ফাঁকা গহ্বরের মাঝখানে যে নলাকার সরু সরু অংশ থাকে এগুলোকে ট্রাবিকিউলি বলে।
এটা একটা ট্রাবিকিউলি, এটা একটা ট্রাবিকিউলি, মাঝখানে একটা প্রকোষ্ঠ। স্পঞ্জি অস্থির ওরকমের কোনো ছবি আঁকি নাই, ছবি আঁকার তেমন কিছু নাই। নিরেট অস্থি লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। এইটার আমরা কিছু কথা বলে তারপর ওই যে হ্যাবার্সিয়ান সিস্টেমটা ওটা নিয়ে কথা বলবো। স্যার এটা কি লেখো। নিরেট না নিরেট? নিরেট, নিরেট, নিরেট শব্দটা শোনো নাই? সলিড, সলিড কে বাংলায় বলে নিরেট। হ্যাঁ, নিরেট অস্থি কথাটা লিখে হাইফেন দাও। লেখো, যেই প্রকার অস্থির অভ্যন্তরে বায়ুপূর্ণ প্রকোষ্ঠ থাকে না, যেই প্রকার অস্থির অভ্যন্তরে বায়ুপূর্ণ প্রকোষ্ঠ থাকে না তাকে নিরেট অস্থি বলে। এই প্রকার অস্থি বেশ মজবুত এবং ভারী। যেই প্রকার অস্থির অভ্যন্তরে বায়ুপূর্ণ গহ্বর থাকে না তাদের নিরেট অস্থি বলে। এই প্রকার অস্থি বেশ মজবুত এবং ভারী। লিখছি স্যার। আমাদের দেহে বিদ্যমান অস্থি সমূহের, আমাদের দেহে বিদ্যমান অস্থি সমূহের অধিকাংশই নিরেট প্রকৃতির। অধিকাংশই নিরেট প্রকৃতির। আমাদের দেহে বিদ্যমান অস্থি সমূহের অধিকাংশই নিরেট প্রকৃতির। দাঁড়ি, হিউমেরাস, ফিমার, টিবিয়া সহ, হিউমেরাস, ফিমার, টিবিয়া সহ যে সকল অস্থির কেন্দ্রে, হিউমেরাস, ফিমার, টিবিয়া সহ যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বর থাকে, হিউমেরাস, ফিমার, টিবিয়া সহ যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বর থাকে তাদের হিউমেরাস, ফিমার, টিবিয়া সহ যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বরটা কি স্যার? অস্থির ভেতরে একটা ফাঁকা গহ্বর আছে যার ভেতরে মজ্জা থাকে। স্যার এই মজ্জা গহ্বরের পাশেই তো স্পঞ্জি অস্থি থাকে, তাই না? সেটাই বলছি তো, আমি ওইখানেই তো যেতে চাচ্ছি। হিউমেরাস, ফিমার, টিবিয়া সহ যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বর থাকে। অস্থির মধ্যে তুমি এই যে ধরো অনেক সময় আমরা রান, মুরগির বা এসব যখন খাই বা গরুর যখন পায়ের হাড্ডি টাড্ডি এগুলো দেখি, তখন ভেতরে একটা ফাঁকা জায়গা দেখি না, যেটার ভেতরে একটা সাদা রঙের চর্বি জাতীয় পদার্থ থাকে। সাদা রঙের ওই চর্বি জাতীয় পদার্থটার নাম মজ্জা। আর হাড়ের ভেতরে যে গহ্বরটার মধ্যে মজ্জা থাকে ওটাকেই বলা হয় মজ্জা গহ্বর বা বোন ম্যারো ক্যাভিটি। তো এখন আমি বলছি যেটা, ওইটাই কি রান্না করলে কালো দেখায়? রান্না করলে কালো দেখায় না, ওটা রান্না করলেও সাদা দেখায়। আর আমরা যে উপরে কালো কালো ওইটা কি স্যার? ও আচ্ছা, ওইটা হচ্ছে তোমার, ওটাও মজ্জা। ওইটা হচ্ছে তোমার স্পঞ্জি অস্থির ভিতরে যেটা ঢুকানো থাকে। ওই যে ধরো হাড্ডি, হ্যাঁ, ওইটা স্পঞ্জি অস্থির ভিতরে যেটা ঢুকানো থাকে ওইটা হচ্ছে কালো রঙের। আর একদম মাঝখানে যেটা থাকে ওটা অনেকটা ক্রিম কালারের। যাই হোক, এখন লেখো হিউমেরাস, ফিমার, টিবিয়া সহ যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বর থাকে তাদের মজ্জা গহ্বরের চারপাশে বিদ্যমান স্পঞ্জি অস্থি ব্যতীত অবশিষ্টাংশ নিরেট প্রকৃতির। তাদের মজ্জা গহ্বরের চারপাশে বিদ্যমান স্পঞ্জি অস্থি ব্যতীত
অবশিষ্টাংশ নিরেট প্রকৃতির। কথাটার মানে বুঝছো না বোঝো নাই? জি স্যার। কথাটার মানে আমি বলি, ধরো এটা একটা বৃহৎ অস্থি, ধরো এটা হচ্ছে, দেখি তোমরা বোঝো কিনা, আমি একটা অস্থির ছবি আঁকলাম এখন। এটা কি অস্থি বলে তোমার কাছে মনে হয় বলো তো দেখি? স্যার হাতের। না, হাতের কেন হবে? এই যে টিবিয়া স্যার। টিবিয়া, এই যে দুইটা, এই যে মাঝখানের উঁচু অংশ দেখলেই তো বোঝা যায়, তাই না? এই দুইটা উঁচু অংশ দেখলে বুঝতে পারার কথা, তাই না? এই দুটা উঁচু অংশের নাম কি? কন্ডাইল স্যার। কন্ডাইলার এমিনেন্স, ইন্টার কন্ডাইলার এমিনেন্স, তার মানে এটা টিবিয়া। এখন এই টিবিয়া অস্থিটা মনে করো তুমি কেটে ফেলছো, এটার ভেতরে তুমি দেখবে একটা এরকম গহ্বর আছে, যে গহ্বরটার ভেতরে মজ্জা থাকে, এই গহ্বরটার নাম মজ্জা গহ্বর। এই মজ্জা গহ্বরটার চারপাশের একটা অঞ্চল আছে, যে অঞ্চলটা স্পঞ্জি অস্থি। মজ্জা গহ্বরের চারপাশে অল্প একটা অংশ আছে যেটা স্পঞ্জি অস্থি। এই এটা হচ্ছে স্পঞ্জি অস্থি। কিন্তু এই স্পঞ্জি অস্থি বাদ দিয়ে পরিধির দিকের যে বাকি অংশটা, এটা মজ্জা গহ্বর। মজ্জা গহ্বরের চারপাশের অংশটা স্পঞ্জি অস্থি, কিন্তু স্পঞ্জি অস্থি বাদ দিয়ে বাকি যে অংশটা নিরেট, বাকি অংশটা কি? নিরেট প্রকৃতির। নিরেট প্রকৃতির। তাই আমরা কি বলেছি? বলেছি হিউমারাস, ফিমার, টিবিয়া সহ যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বর থাকে, তাদের মজ্জা গহ্বরের চারপাশে বিদ্যমান স্পঞ্জি অস্থি ব্যতীত অবশিষ্টাংশ নিরেট অস্থি বা নিরেট প্রকৃতির। কথাটার মানে বুঝতে পেরেছো না পারো নাই? অর্থাৎ স্যার নিরেট অস্থি স্পঞ্জি অস্থিগুলোকে প্রবিষ্ট করে রাখে। হ্যাঁ, নিরেট অস্থি স্পঞ্জি অস্থিগুলোকে বেষ্টন করে রাখে। স্যার এটা টিবিয়ার অভ্যন্তরে টিউবারসিটিটা না, সেইটা কি কি সেইটারই কি চারপাশে? তুমি ক্লাস মিস করছো কয়টা? স্যার আমি একটা সেদিনকে। না, তাহলে তো এত গ্যাপ হওয়ার কথা না। টিবিয়াল টিউবারোসিটির সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখানে একটা অস্থি আছে, মনে করো এটা হচ্ছে আমাদের ফিমার। ফিমার বলো, টিবিয়া বলো, আমি তো টিউবারোসিটি তুমি দেখবা বাইরে থেকে, আমি তো, তুমি এখন বাইরের বিবেচনা তো নাই। এখন একটা অস্থি আমি কেটে ফেলেছি, কেটে আমি অস্থিটার ভেতরটা দেখতে পাচ্ছি। ভেতরে কি দেখতে পাচ্ছি? এই যে আমি এখন দাগ দিচ্ছি, এটা একটা গহ্বর, এটার নাম কি? মজ্জা গহ্বর। হ্যাঁ, এটার নাম হচ্ছে মজ্জা গহ্বর। এই মজ্জা গহ্বরের ভিতরে কি থাকবে? এই যে আমি এখন দাগ দিচ্ছি লাল রঙের বা ইয়ে কালার, এই মজ্জা গহ্বরের ভিতরে কি থাকবে? থাকবে মজ্জা বা বোন ম্যারো। এই আমি এখন দাগ দিচ্ছি লাল রঙের, দেখা যায় নাকি যায় না? জি স্যার, যায়। সামান্য জিনিসটাকে যে তোমরা এত পেঁচাইতেছো, আমার খুব আশ্চর্য লাগতেছে। এই যে আমি এখন লাল রঙের দাগ দিচ্ছি, একটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। এই এই জায়গাটা তো ফাঁকা হলো, এই ফাঁকা জায়গাটার নামই হচ্ছে মজ্জা গহ্বর। এটার ভিতরে বিভিন্ন রকমের শিরা থাকে, ধমনী থাকে, আর মজ্জা নামক একটা স্নেহ জাতীয় পদার্থ থাকে। আমি বলেছি ফিমার বলো, টিবিয়া বলো, হিউমারাস বলো, এ সমস্ত অস্থি যাদের কেন্দ্রে একটা মজ্জা গহ্বর আছে, তাদের মজ্জা গহ্বরের চারপাশে আছে স্পঞ্জি অস্থি, যেটা এখানে আমি লাল দাগ দিচ্ছি, এখানে আবার সেটা এই লাল দাগ দিচ্ছি। কিন্তু এই স্পঞ্জি অস্থি বাদ দিয়ে ওই সমস্ত অস্থির চারপাশের যে পরিধি, এই যে এটা আমি এখন লাল দাগ যেখানে দিচ্ছি, এটা কিন্তু নিরেট অস্থি। তাই আমার বাক্যটা হচ্ছে এরকম: হিউমারাস, ফিমার, টিবিয়া ইত্যাদি যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বর থাকে, তাদের মজ্জা গহ্বরের চারপাশে বিদ্যমান, তাদের মজ্জা গহ্বরের চারপাশে বিদ্যমান স্পঞ্জি অস্থি ব্যতীত অবশিষ্টাংশ নিরেট প্রকৃতির। কথাটার মানে বুঝছো না বোঝো নাই? তাদের মজ্জা গহ্বরের চারপাশে বিদ্যমান স্পঞ্জি অস্থি ব্যতীত অবশিষ্টাংশ কি? নিরেট প্রকৃতির। কথাটার মানে বুঝছো না বোঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। স্যার।
স্যার নিরেট অস্থির গোল গোল অংশগুলোকে কি বলে যেন বললেন? ওটা আসবে আসবে আসবে, ওয়েট করো। এই মজ্জা গহ্বরের চারপাশের এই যে আমি এখন দাগ দিচ্ছি, এটা হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি বাদ দিয়ে বাকি যে অংশ সব নিরেট প্রকৃতির। এই আমি এখন সবুজ রঙের যে আড়াআড়ি দাগ দিচ্ছি, এগুলো সব নিরেট প্রকৃতির। লাইনটা আবার বলি, হিউমারাস, ফিমার, টিবিয়া সহ যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বর থাকে, তাদের মজ্জা গহ্বরের চারপাশে বিদ্যমান স্পঞ্জি অস্থি ব্যতীত অবশিষ্টাংশ নিরেট প্রকৃতির। এই কথাটার মানে ধরতে পারছো না পারো নাই? কথা বলো, ধরতে পারছো এই কথাটার মানে, এই লাইনটার মানে ধরতে পারছো? স্যার নিরেট মানে তো তার ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকে না। আমার প্রশ্নটা উত্তর দাও, আমি এইমাত্র যে লাইনটা বলছি এই লাইনটার মানে তুমি বুঝছো কিনা? হ্যাঁ স্যার, সেটা বুঝছি। হ্যাঁ, তাহলে এইটাই আমি জানতে চাচ্ছি। বাকি যেটা আমি বলি নাই সেটা বলবো, তারপরে তুমি প্রশ্ন করো। আমি বলেছি যে সকল অস্থির ভেতরে বায়ুপূর্ণ প্রকোষ্ঠ থাকে না তাদের নিরেট অস্থি বলে। তারপরে আরেকটা লাইন বলেছি, এই প্রকার অস্থি বেশ ভারী এবং মজবুত। আরেকটা লাইন বলেছি, ফিমার, হিউমারাস, টিবিয়া ইত্যাদি যে সকল অস্থির কেন্দ্রে মজ্জা গহ্বর থাকে, তাদের মজ্জা গহ্বরের চারপাশে বিদ্যমান স্পঞ্জি অস্থি ব্যতীত অবশিষ্টাংশ নিরেট প্রকৃতির। আমি মনে হয় 3টা লাইন বলছি। এই 3টা লাইন না বুঝলে কথা বলো, তা না হলে আর কোনো কথা বলবা না। এই 3টা লাইন বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এবার লেখো, নিরেট অস্থি এক প্রকার গোল গাঠনিক একক দিয়ে তৈরি। নিরেট অস্থি এক প্রকার গোল গাঠনিক একক দিয়ে তৈরি, যাকে নিরেট অস্থি এক প্রকার গোল গাঠনিক একক দিয়ে তৈরি, যাকে এই শব্দটা লেখো, আমি কি লিখতেছি দেখো, HAVERSIAN, হ্যাভার্সিয়ান সিস্টেম বলে। হ্যাভার্সিয়ান সিস্টেম বলে। নিরেট অস্থি এক প্রকার গোল গাঠনিক একক দিয়ে তৈরি, যাদেরকে হ্যাভার্সিয়ান সিস্টেম বলে। লিখছো কথাটা? হ্যাঁ স্যার। হ্যাভার্সিয়ান সিস্টেম বলে। এখন শোনো, এই হ্যাভার্সিয়ান সিস্টেমটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি একটা ছবি আঁকতেছি, তোমরা আমার সাথে আঁকবা, রাফ খাতে আঁকবা। মনে করো এটা একটা নিরেট অস্থি, সেটা আমি কেটেছি। এখন একটা নিরেট অস্থি আমি কেটে কাটা মুখটা একটু বড় করে তোমার দিকে ফিরিয়ে ধরেছি। এই নিরেট অস্থির কেন্দ্রে একটা গহ্বর আছে, এই গহ্বরটার নাম হচ্ছে মজ্জা গহ্বর। এই মজ্জা গহ্বরের চারপাশে অস্থি আছে, যেগুলো হচ্ছে স্পঞ্জি অস্থি। এই সেই স্পঞ্জি অস্থিগুলো আমি সংক্ষেপে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেটা একটু আগে ছবিতে আমরা দেখছি। স্পঞ্জি অস্থির মধ্যে এরকমের অসংখ্য ছোট ছোট ফাঁকা গহ্বর থাকে, বায়ু প্রকোষ্ঠ। এই হচ্ছে সেই বায়ু প্রকোষ্ঠগুলো। এই, আর এটা হচ্ছে আমাদের মজ্জা গহ্বর। এই নিরেট অস্থির ভেতরে এটা হচ্ছে আমাদের মজ্জা গহ্বর। এই এখন এই চারপাশটা হচ্ছে, সরি, এইটা হচ্ছে মজ্জা গহ্বর, যেটার মধ্যে মজ্জা থাকবে। এটার মধ্যে শিরা, ধমনী থাকবে, আদার্স অনেক কিছু থাকবে, সেগুলো নিয়ে আমাদের লুকআউট না। এ হচ্ছে মজ্জা গহ্বর। মজ্জা গহ্বর, মজ্জা গহ্বরের চারপাশে যে অঞ্চলটা বায়ুপূর্ণ প্রকোষ্ঠ দিয়ে তৈরি একটা অস্থি অঞ্চল, এটার নাম হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি, তার চারপাশের এই পুরোটা হচ্ছে নিরেট অস্থি। এখন এই নিরেট অস্থির মধ্যে এরকমের গোল গোল কতগুলো গাঠনিক একক থাকে, সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। এই গোলাকার গাঠনিক এককগুলোর নাম হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। এই নিরেট অস্থির সবটুকুর মধ্যে
অসংখ্য এরকমের হ্যাবারসিয়ান সিস্টেম আছে। প্রত্যেকটার গোলাকার স্ট্রাকচারের মধ্যে আবার গোল আছে। এই এই আগে এখানে আঁকো, পরে আমি আবার গুগলে তোমাদের সাথে মিলাই দিব, গুগলের ছবির সাথে মিলাই দিব। ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে গেছে স্যার। ব্লার হয়ে গেছে? এখন কি দেখা যায়? জি স্যার। তাও তো পুরো পরিষ্কার না, একটু ব্লার। সমস্যা নাই স্যার, চলবে। চলবে? একটা নিরেট অস্থি আমরা যদি কাটি, তাহলে তার ভিতরে এরকমের অসংখ্য গোল গোল গাঠনিক একক দেখা যাবে। এই টোটালটা হচ্ছে নিরেট অস্থি, এই টোটালটা নিরেট অস্থি। স্যার এই গাঠনিক একক ছাড়া কি নিরেট অস্থিতে কিছুই থাকে না? থাকে, গাঠনিক এককের মধ্যেই সব জিনিসপত্র থাকে। এই গাঠনিক এককের মধ্যে কি থাকে সেটা ভালো করে বুঝতে পারলেই চলবে। এই গাঠনিক এককগুলোর নাম হচ্ছে, এটা একটা অস্থির আউটলাইন, অস্থির চারপাশে যে পাতলা আবরণ থাকে সেটা মনে করো এটা, এটা হচ্ছে পেরিওস্টিয়াম। অস্থির চারপাশে একটা পাতলা আবরণ থাকে, এটার নাম পেরিওস্টিয়াম। আচ্ছা, ওই গোল গাঠনিক এককগুলোর নাম হ্যাবারসিয়ান সিস্টেম বা হ্যাবারসিয়ান তন্ত্র। এই গাঠনিক এককগুলো থাকে অসংখ্য, তার মানে এই নিরেট অস্থির ভিতরে অসংখ্য গোলাকার গাঠনিক একক আছে। ওইটুকু হচ্ছে স্পঞ্জি অস্থি, ভেতরটা হচ্ছে মজ্জা। এখন ছবিতে তো আর এর চেয়ে ভালো করে ফুটিয়ে তুলতে পারছি না। এখন ওই হ্যাবারসিয়ান সিস্টেমটা আমি আলাদাভাবে ছবি আঁকবো। এখন এই হ্যাবারসিয়ান তন্ত্রের ছবিটা আমি জুম করে আঁকতেছি। এইটাই হচ্ছে আসল ছবি, এটা হচ্ছে তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, বোঝার জন্য। এই আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হ্যাবারসিয়ান তন্ত্রটার ভালো করে ছবি আঁকা বা বোঝা। এখন মনে করো একটা হ্যাবারসিয়ান তন্ত্র দেখতে কিরকম সেটা দেখো। এই হচ্ছে একটা হ্যাবারসিয়ান তন্ত্র। প্রত্যেকটা হ্যাবারসিয়ান তন্ত্রের গোল, প্রত্যেকটাই কিন্তু এক একটা হ্যাবারসিয়ান তন্ত্র। প্রত্যেকটা হ্যাবারসিয়ান তন্ত্রের একদম কেন্দ্রে এরকম একটা ক্যানেল থাকে। এই ক্যানেলটাকে বলা হয় কেন্দ্রীয় নালিকা। আমি একটা কাজ করি, দুইটা হ্যাবারসিয়ান তন্ত্র পাশাপাশি আঁকি। এটা আরেকটা হ্যাবারসিয়ান তন্ত্র, এটার আবার এটা কেন্দ্রীয় নালিকা। খেয়াল করো, আমি দুইটা হ্যাবারসিয়ান তন্ত্র পাশাপাশি আঁকার চেষ্টা করছি। প্রত্যেকটা হ্যাবারসিয়ান তন্ত্রের মাঝখানে একটা নল থাকে, ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় কেন্দ্রীয় নালিকা। এই কেন্দ্রীয় নালিকার ভিতরে শিরা এবং ধমনী থাকে। কেন্দ্রীয় নালিকার ভেতরে থাকে শিরা এবং ধমনী। আর আমরা তো জানি অস্থি তৈরি হয়, যে কোনো প্রকার অস্থি, সেটা নিরেট হোক অথবা স্পঞ্জি হোক, দুই রকমের উপাদান দিয়ে। কি? একটা হচ্ছে অস্থির মাতৃকা, আর একটা হচ্ছে অস্থির কোষ। মাতৃকাগুলো ওই অস্থির কোষের চারপাশে থাকে, অথবা অস্থির কোষগুলো মাতৃকার মধ্যে ডুব দিয়ে থাকে, নিমজ্জিত থাকে, যেটা রসগোল্লার উদাহরণ দিয়ে বুঝাইছি। এই হ্যাবারসিয়ান তন্ত্রগুলো আসলে কিন্তু এই মাতৃকা আর অস্থির কোষ দিয়ে তৈরি। আসলে ওই মাতৃকাগুলোই এই কেন্দ্রীয় নলটাকে ঘিরে, কেন্দ্রীয় যে নালিকা যাকে আমরা বললাম, এই কেন্দ্রীয় নালিকাকে ঘিরে অস্থির মাতৃকাগুলো এরকম লেয়ারে লেয়ারে ভাগ করা থাকে, গোল কতগুলো স্তরে ভাগ করা থাকে। এটা মনে করো একটা স্তর, আবার এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর। এই অস্থির মাতৃকাগুলোই এই বৃত্তাকার স্তরে স্তরে সজ্জিত হয়ে এই হ্যাবারসিয়ান তন্ত্রগুলো তৈরি করে। এটা একটা লেয়ার, অস্থির মাতৃকা দিয়ে এই গোল একটা স্তর তৈরি হয়েছে। এটা আরেকটা লেয়ার,
এটাও অস্থির মাতৃকা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এখানে একটা বর্ডার লাইন আছে যাতে করে লেয়ার গুলো আলাদাভাবে চেনা যায়। এই আবার এটা আরেকটা লেয়ার, ভেতরের এটা আরেকটা লেয়ার। এই প্রত্যেকটা লেয়ারকে তুমি আলাদাভাবে চিনতে পারবা এই বর্ডার লাইনের কারণে। এই একটা বর্ডার লাইন আছে, এখানে একটা গোল রকমের দাগ আছে। এই গোল দাগের মাধ্যমে এই অস্থির মাতৃকাগুলোকে কয়েকটা স্তরে ভাগ করা হয়ে গেল। কিভাবে? এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর। ভেতরটা ফাঁকা, ভেতরটা কেন্দ্রীয় নালিকা। এই কেন্দ্রীয় নলটাকে ঘিরে এই অস্থির মাতৃকাগুলো এরকমের 3, 4, 5, 7, 8টা 10টা পর্যন্ত লেয়ারে ভাগ হতে পারে। লেয়ার মানে স্তর, আর কিছু না। এবং এই স্তরগুলো হচ্ছে বৃত্তাকার। একদম কেন্দ্রের এই জায়গাটা ফাঁকা ফাঁকা, এই যে এটা, এটার নাম হচ্ছে কেন্দ্রীয় নালিকা। আমি লিখে দিচ্ছি, কেন্দ্রীয় নালিকা। এই কেন্দ্রীয় নালিকাকে ঘিরে অস্থির মাতৃকাগুলো একাধিক স্তরে, বৃত্তাকার স্তরে বিভক্ত হয়েছে। এই বৃত্তাকার স্তরগুলোকে বলা হয় ল্যামেলি, ল্যামেলি বা ল্যামেলাও বলা যায়। ল্যামেলা, LAMELLAE, বাংলায় ল্যামেলা বলে, ইংরেজিতে এরকম LAMELLAE। তুমি এখন ল্যামেলা বা ল্যামেলি যাই বলো। কেন্দ্রীয় নালিকাকে ঘিরে অস্থির মাতৃকাগুলো যে এরকমের বৃত্তাকার কতগুলো স্তরে ভাগ করা থাকে, এই একটা বৃত্তাকার স্তর। এই মাতৃকাটা এখানে একটা গোল লেয়ার তৈরি করেছে। এর চারপাশে আরেকটা বৃত্তাকার স্তর, এই এটা একটা গোল লেয়ার তৈরি করেছে। আরেকটা বৃত্তাকার স্তর, এই বৃত্তাকার স্তরগুলোকেই বলা হয় ল্যামেলা বা ল্যামেলি যাই বলো। প্রত্যেকটা হ্যাবার্সিয়ান তন্ত্রে এরকমের 3 থেকে 10টা পর্যন্ত বৃত্তাকার স্তর থাকে বা ল্যামেলা থাকে। বোঝাতে পেরেছি না? এইটুকু না পারি নাই? জি স্যার, বুঝে গেছি। হ্যাঁ স্যার, ল্যামিনেট একটু আরেকবার বলবেন? একদম সিম্পল কথা। কেন্দ্রীয় যে নালিকাটা বা ফাঁকা জায়গাটা, ওর ভিতরে থাকে শিরা এবং ধমনী। এখন ওই শিরা আর ধমনী মনে করো এখান থেকে বের হয়েছে, ওই যে শিরা আর ধমনী এখান থেকে মনে করো বের হয়েছে। এটা মনে করো শিরা আর এটা মনে করো ধমনী। শিরার ভেতরে থাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ধমনীর ভেতরে থাকে অক্সিজেন যুক্ত রক্ত। এই হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নলের ভেতরে যে শিরা ধমনী থাকে, সেটার এইটা একটা, এটা একটা, আর এটার মধ্যেও থাকে এটা একটা, ওইটা আবার মনে করো ওইটা। এখন খেয়াল করো, এটা একটা আলাদা হ্যাবার্সিয়ান তন্ত্র, এটা আলাদা একটা হ্যাবার্সিয়ান তন্ত্র, কিন্তু দুই হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার ভেতরে যে শিরা এবং ধমনী থাকে, তারা আবার আড়াআড়ি ভাবে এরকম যুক্ত থাকে। নিচের দিকে তো যাবেই, কিন্তু এই দুই হ্যাবার্সিয়ান তন্ত্রের যে কেন্দ্রীয় নালিকা, তারা আবার আড়াআড়ি ভাবে এরকম যুক্ত থাকে। এবং এই আড়াআড়ি ভাবে যে যুক্ত থাকে, এখানে আবার একটা ক্যানেল আছে। এই কেন্দ্রীয় নালিকাটাই এখানে আবার একটা ক্যানেল হিসেবে ঢুকছে। এই যে এই, আবার এ পাশেও যেতে পারতাম আমি। এই অর্থাৎ ওই যে কেন্দ্রীয় নালিকাটা ভেতরে গিয়ে আবার এরকমের আড়াআড়ি ক্যানেল তৈরি করেছে। এবং কেন্দ্রীয় নালিকার ভেতরে যে শিরা ধমনী থাকে, সেই শিরা ধমনী আবার আড়াআড়ি ভাবে একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের সাথে আরেকটা হ্যাবার্সিয়ান তন্ত্রের শিরা আর ধমনী এরকম আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। এটাকে বলা হয় ভকম্যান ক্যানেল। মনে করো এই যে ধমনী, এটা একদম নিচ পর্যন্ত গেছে, তার আবার একটা ব্রাঞ্চ আবার এটার সাথে এসে মিশছে। আবার মনে করো এটা একটা শিরা, এটা মনে করো শিরাটা নিচের দিকে ঠিকই গেছে, এই হ্যাবার্সিয়ান তন্ত্রের শিরা এই একদম নিচ পর্যন্ত চলে গেছে, কিন্তু আড়াআড়ি ভাবে আবার এই শিরাটা এই শিরার সাথে যুক্ত হয়েছে। আমি বোঝাতে পারতেছি কিনা? তার মানে এবার দেখো, আমি বলি একটু, আমি একটু শেষ করি। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, প্রত্যেকটা হ্যাবার্সিয়ান তন্ত্রের যে কেন্দ্রীয় নালিকা থাকে, এই হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা এটা একটা ক্যানেল, এটা একদম ফাঁকা, এটা ক্যানেল। এই ক্যানেলের ভেতরে শিরা আর ধমনী থাকবে। আবার এই হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা এটা একদম ফাঁকা একটা ক্যানেল, গর্তের মতো।
এই গর্তের মধ্যে শিরা আর ধমনী আছে, কিন্তু একটা হেবারসিয়ান তন্ত্রের এই যে কেন্দ্রীয় নালিকা আরেকটা হেবারসিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার সাথে এরকম আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। এটা আবার কিন্তু সেই ক্যানেলটা, এই ক্যানেলের মধ্যে আবার ওই শিরা আর ধমনীরও আবার শাখা আড়াআড়ি ভাবে থাকবে। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় নালিকা। আর এই আড়াআড়ি যেটা, এটা কি, এটা হচ্ছে এই কেন্দ্রীয় নালিকাটার সাথে এই কেন্দ্রীয় নালিকাটার একটা ইন্টারসেপশন। এইটাকে বলা হয় ভকম্যানস ক্যানেল, ভকম্যানের নালী, VOL কে ভক MAN অ্যাপোস্ট্রোফি S, ভকম্যানস ক্যানেল। একটা হেবারসিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার সাথে আরেকটা হেবারসিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা আড়াআড়ি ভাবে যে নলের মাধ্যমে যুক্ত থাকে এটাকে বলে ভকম্যান ক্যানেল। এখন বলো কে যেন কি প্রশ্ন করতে চেয়েছিল, দরকার পড়লে ছবি আমি আবার আঁকবো, সমস্যা নাই। স্যার ওই যে আগের দিন বলছিলেন না যে আমাদের ভিতরের দিকে এক প্রকার কোষ থাকে, বাহিরের দিকে। হ্যাঁ, মানে কোষ, এইটা অস্থির কি- কোষগুলো, অস্থির হ্যাঁ, কোষগুলো, হ্যাঁ, কোষগুলো এখন এইটা কি মানে আমার এই কোষগুলো আমি যে দিব, কোষগুলো আমি দেই না এখনো, কোষগুলো আমি দিব। স্যার সিফাত, বলছি যে কোষগুলো সজ্জিত থাকে কি এই যে সিস্টেমটা অনুযায়ী, না এই সিস্টেমের ভিতরে বিভিন্ন লেয়ারের অভ্যন্তরীণ ভাগ এই অনুযায়ী? সিস্টেমের বিভিন্ন লেয়ারের অনুযায়ী এক এক লেয়ারে এক এক রকমের কোষ বেশি থাকে কম থাকে। আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমি এই যে এতক্ষণ ধরে তো আমি অস্থির মাতৃকাটা দেখাইছি, কোষ তো দেখাই নাই। কোষগুলো কিন্তু এর মধ্যে ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত ভাবে থাকে। এই ধরো আঁকলাম, এগুলো অস্থির কোষ। এর মধ্যে কোনোটা অস্টিওব্লাস্ট, কোনোটা অস্টিওসাইট, কোনোটা অস্টিওজেনিক, কোনোটা অস্টিওক্লাস্ট। এখানে আবার কোনটা কোন কোষ এটা মেনশন করা আমার দরকার নেই, খালি লিখে দিলাম অস্থি কোষ, অস্থি কোষ, অস্থি কোষ। তাহলে আমি কেন্দ্রীয় নালিকা দেখলাম, অস্থির মাতৃকাগুলো গোল গোল লেয়ারে ভাগ হওয়া সেটা দেখলাম, অস্থির কোষগুলো মাতৃকার মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় আছে সেটাও দেখলাম। কিন্তু আরেকটা জিনিস যে থাকে সেটা যে আমার দেখাতে হবে, সেটা হচ্ছে ধরো এটা তো একটা ল্যামেলা, এটা আরেকটা ল্যামেলা, এটা আরেকটা ল্যামেলা, এটা আরেকটা ল্যামেলা। এই ল্যামেলা গুলোর যে বর্ডার, এখানে আবার ছোট ছোট খুব ছোট ছোট ছিদ্র থাকে, একদম খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র। এরকম ল্যামেলা গুলোর সংযোগ স্থলে খুব সরু সরু এক ধরনের ছিদ্র থাকে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যায় না। অনুবীক্ষণ যন্ত্রে তাকালে তুমি দেখবা এরকমের এক ধরনের ছোট্ট ছোট্ট সুচালো ছিদ্র থাকে, এই খুব ছোট ছোট ছিদ্র। এই পাশাপাশি যে ল্যামেলা গুলো অবস্থান করে সেই ল্যামেলা সমূহের সংযোগ স্থলে এরকমের এক ধরনের ছোট্ট ছোট্ট সরু সরু একদম গর্ত থাকে ভেতর পর্যন্ত ঢুকানো, সুয়ের মতো সুচালো। এই ধরো এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো, কিন্তু এরা থাকে এই ল্যামেলার সংযোগ স্থলে, অন্য কোথাও না। এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা, এই বর্ডার লাইন যেটা বৃত্তাকার যে বর্ডার লাইন সেখানে থাকে। এই ছোট ছিদ্রগুলোকে বলা হয়, এই ছিদ্রগুলো কিন্তু একদম লম্বা ভাবে ভেতরে ঢুকে গেছে, এই ছোট ছিদ্রগুলোকে বলা হয় ল্যাকুনা। কি বলে? ল্যাকুনা, ল্যাকুনা। এবার আরেকটা জিনিস আছে, এই ছোট যে ছিদ্রগুলো তার চারপাশে আবার এরকমের কতগুলো ফাটল আছে, প্রত্যেকটা ছিদ্রের চারপাশে এরকমের ফাটল দেখা যায়। ফাটলটা কিভাবে বিবেচনা করবা? ফাটলটা বিবেচনা করবে এইভাবে, ধরো তুমি একটা মাটিতে একটা গর্ত করলা, হ্যাঁ, একটা লাঠি মাটির মধ্যে পুঁতে দিলা, তাহলে একটা গর্ত হয়ে যাবে। এখন মনে করো লাঠিটা তুমি তুলে ফেললা, তোলার পরে লাঠিটা যদি তুমি আবার একটু সেকেন্ড টাইম ভিতরে ঢুকে চারপাশে নাড়া দাও মাটির, তাহলে দেখবা ওই চারপাশের মাটি আস্তে আস্তে ফাটল ধরবে, ফাটল ধরে গর্তের দিকে মাটি ভেঙে আসতে চাইবে। ঠিক সেরকম এই ছিদ্রগুলোর চারপাশে আবার এক ধরনের ফাটল চারপাশে তৈরি হয়, এবং সেই ফাটলগুলো শাখা প্রশাখা যুক্ত। আমি ছোট্ট একটা জায়গায় জুম করে দেখাই, নাহলে ভালো বুঝতে পারবে না। ধরো এটা একটা ল্যামেলা, আমি একটা জায়গা জুম করে দেখাই, কলমগুলো এমন ভালো মনোপুত ভাবে দাগ পড়ে না। এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা, তাই না? এগুলো ল্যামেলা। এই আমি ছোট্ট একটা জায়গা জুম করে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে বৃত্তাকার রেখা, যে বৃত্তাকার রেখার মাধ্যমে ল্যামেলা গুলো একটা থেকে আরেকটা সেপারেট হয়েছে। এই হচ্ছে সেই বৃত্তাকার রেখা।
তার মানে এটা একটা ল্যামেলা, এই যে আমি লিখে দিলাম এই ল্যামেলা। আবার এটা আরেকটা ল্যামেলা, এই ল্যামেলা ল্যামেলা। তাহলে এই ল্যামেলাগুলোর মধ্যে আছে ছোট ছোট ছিদ্র, এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, আবার এই ছিদ্র। ছিদ্রগুলো একদম গর্তের মতো ভিতরে ঢুকে গেছে, কিন্তু খুব সরু, খুব সূক্ষ্ম। এগুলো সেই ছোট ছোট ছিদ্র। আমি একটা জায়গা জুম করেছি, কিন্তু এই একটা ল্যামেলা, এই একটা ল্যামেলা, দুই ল্যামেলার সংযোগস্থলের এই ছিদ্রগুলো আমি এখন বললাম। ওখানে যেগুলো খুব ছোট্ট করে দেখতে পাচ্ছ, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে ল্যাকুনা। ল্যাকুনা। কিন্তু এই ছিদ্রগুলো দিয়ে চারপাশে এক ধরনের ফাটল তৈরি হয়, এরকম প্রত্যেকটা ছিদ্রের চারপাশে এরকম ফাটল। এই মাতৃকার মধ্যে এই ফাটলগুলো এরকম ঢুকে যায়, ফাটলগুলো এরকম ছড়িয়ে পড়ে, দেখতে অনেকটা মাকড়সার জালের মতো এরকম। তার মানে এই ল্যাকুনা নামক ছিদ্র থেকে এক ধরনের সরু ফাটল সৃষ্টি হয়, শাখা প্রশাখায় বিভক্ত। সেই ফাটলগুলো চারপাশের মাতৃকায় এরকম ছড়িয়ে পড়ে। এই ফাটলগুলোকে বলা হয় ক্যানালিকুলি। এরকম প্রত্যেকটা ল্যাকুনা থেকে এরকম চারপাশে একদম এরকম শাখা প্রশাখায় বিস্তৃত এরকম ফাটল তৈরি হয়। এই ফাটলগুলোকে বলা হয় ফাটল, এক ধরনের সরু সরু ফাটল, এরকম চুলের মতো ফাটল। আমি গুগলের কাছে নিয়ে যাব তোমাদেরকে, তখন আরো ভালো বুঝতে পারবা। ওই মাঝখানে যে গোল, ওটা একটা গর্ত, আর গর্তের চারপাশে এগুলো যে কালো রঙের আমি দাগ দিলাম, এগুলো হচ্ছে ফাটল, চারপাশে ফাটল। এই ফাটলগুলোকে বলা হয় ক্যানালিকুলি। ক্যানালিকুলি। এখন আমি একটু গুগলের কাছে নিয়ে যাই, দেখি গুগল তোমাকে কি দেখায়। ছবিটা তো আঁকা হয় নাই ফুললি। আঁকবা, আমি আবার আঁকার সুযোগ দিব, তো আবার আঁকার সুযোগ দিব। আমি একটু আমার মতো করে বুঝে, এই যে দেখো, তুমি যদি একটা হেবার্সিয়ান তন্ত্র ভালো করে উপর থেকে তাকাও, দেখো কিরকম। দেখো মাঝখানের এই যে কালো রং, এটা হচ্ছে কেন্দ্রীয় নালিকা বা কেন্দ্রীয় গহ্বর, বুঝতে পারছো? জি স্যার। কেন্দ্রীয় নালিকার চারপাশে এই যে গোল গোল বৃত্তাকার রেখা, এগুলো হচ্ছে এক একটা ল্যামেলা। বৃত্তাকার রেখার মাধ্যমে মাতৃকাগুলো একাধিক ল্যামেলায় বিভক্ত হয়। যেমন এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা। প্রত্যেকটা গোল স্তর হচ্ছে এক একটা ল্যামেলা। আচ্ছা ঠিক আছে, ল্যামেলার মধ্যে এই যে আমি এখন দাগ দিচ্ছি, এই যে গর্তের মতো কালো রঙের ফোঁটা ফোঁটা দাগ, এগুলোকে বলা হয় ল্যাকুনা। এগুলো এক ধরনের ছোট ছোট গর্ত, এগুলোকে বলে ল্যাকুনা। আর ল্যাকুনার চারপাশে এই ফাটলগুলো যে সরু সরু সুতার মতো শাখা প্রশাখায় বিভক্ত, এগুলোকে বলে ক্যানালিকুলি। তুমি যদি ল্যাকুনা আর ক্যানালিকুলি একসাথে দেখো, তাহলে অনেকটা মাকড়সার জালের মতো দেখাবে, এখানে যেরকমটা দেখতে পাচ্ছ। ছবি অবশ্যই আঁকবা, আমি তো আবার ক্যানালিগুলি হবে। স্যার, এটা লেখুনা কি জিনিসটা আরেকবার বলবেন কি? স্যার? হ্যাঁ আবার বলো। লেখুনা জিনিসটা আরেকবার বলবেন। ল্যাকুনা হচ্ছে কালো রঙের এই গোল গোল ফোঁটাগুলো, কালো রঙের যে দাগ, সেটা ল্যাকুনা। এই যে দেখো, এটা হচ্ছে কেন্দ্রীয় নালিকা, মাঝখানে যে কালো গহ্বর, এটা কেন্দ্রীয় নালিকা। আমি একটা গোল দাগ দিচ্ছি, দেখা যায়? জি স্যার। কেন্দ্রীয় নালিকা। এটা হেবার্সিয়ান তন্ত্রকে তুমি উপর থেকে দেখতেছো। কেন্দ্রীয় নালিকার চারপাশে যে বৃত্তাকার স্তরগুলো দেখতে পাচ্ছ, এই একটা বৃত্তাকার স্তর, আবার মনে করো এই একটা বৃত্তাকার স্তর। প্রত্যেকটা বৃত্তাকার স্তরকে বলা হয় ল্যামেলা। ক্লিয়ার? ল্যামেলা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। কেন্দ্রীয় নালিকা আর ল্যামেলা, এই দুইটা আইটেম ক্লিয়ার? ক্লিয়ার। আমি এখন যেখানে দাগ দিচ্ছি, এখানে একটা কালো রঙের ফোঁটা আছে নাকি নাই? আছে। যেখানে যেখানে আমি লাল রঙের দাগ দিতেছি, এখানে একটা গর্ত, এগুলো গর্ত, একদম নিচ পর্যন্ত গর্ত, উপর থেকে দেখতেছো তুমি, এগুলোকে বলা হয় ল্যাকুনা। আমি যেখানে যেখানে দাগ দিচ্ছি, ওখানে ওখানে কালো রঙের গর্ত, গর্তগুলোর নাম ল্যাকুনা। ল্যাকুনা, ল্যাকুনা, ল্যাকুনা। ল্যাকুনা এক ধরনের ছোট গর্ত, একদম নিচ পর্যন্ত ভেদ করে গেছে, এগুলোর নাম ল্যাকুনা। ল্যাকুনা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ল্যাকুনার চারপাশে সুতার মতো, চুলের মতো যেগুলো দেখতে পাচ্ছ ছড়িয়ে পড়েছে, এগুলোই এক ধরনের ফাটল, এগুলোর নাম ক্যানালিকুলি। ল্যাকুনা হচ্ছে
ওই সরু গর্তটা, আর ক্যানালিকুলি হচ্ছে গর্তটার চারপাশে যে ফাটল। ছবি দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায়। একটা অস্থি তুমি যদি স্লাইস করে মাইক্রোস্কোপে নিচে দাও, বিশেষ করে নিরেট অস্থি, তাহলে এরকমের স্ট্রাকচার দেখতে পাবা। উপরের ছবিটার দিকে তাকাও, মাঝখানে হ্যাঁ। বড় যে মাঝখানে যে বড় কালো রঙের গর্ত, ওটা কেন্দ্রীয় গহ্বর, কেন্দ্রীয় নালিকা। তার চারপাশে হচ্ছে ল্যামেলা, স্তরে স্তরে বৃত্তাকার। প্রত্যেকটা ল্যামেলার বর্ডার লাইনে কালো রঙের দাগ দাগ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ল্যাকুনা। ল্যাকুনার চারপাশে যে সরু সুতার মতো ফাটল, ওগুলোকে বলে ক্যানালিকুলি। স্যার, হ্যাঁ বলো। ল্যামেলার এই যে স্তরগুলো তো চিত্রে স্পষ্ট না স্যার, ল্যামেলার যে স্পষ্ট বর্ডার না, গুলো। একটু অস্পষ্ট তো বটেই, একটু অস্পষ্ট তো বটেই। এখানে এই ছবিটার দিকে তাকাও। স্যার ফাটলগুলো কি একটা ল্যামেলার মধ্যেই থাকে না স্যার? না না, একটা থেকে মানে- আরেকটা একদম ছড়িয়ে পড়ে চারপাশে মাকড়সার জালের মতো। স্যার তাকাও, উপরের ছবিটার দিকে তাকাও। মানে স্যার দূরত্বটা খুব কম, তাই মনে হয় যে একসাথে ছড়িয়ে পড়তেছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আবার এই ছবির দিকে তাকাও, আমি ছবি আনছি আরো দুইটা, দেখো যেটা তোমার বুঝতে সুবিধা হয়। এত মেসেজ দিলে পড়াবো কিভাবে? তাকাও, এখানে একটা কি বলবো আউটলাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাঝখানে যে বড় গর্ত, ওটার নাম কেন্দ্রীয় নালিকা। এটা দেখো, এটার দিকে ভালো বুঝতে পারবা, এটার আলোকে আমি বুঝাই। ছবির দিকে তাকাও, এটা একটা হ্যাবার্সিয়ান তন্ত্র, এটা আরেকটা হ্যাবার্সিয়ান তন্ত্র। ক্লিয়ার? যে কোনো নিরেট অস্থিতে তুমি এরকমের অসংখ্য হ্যাবার্সিয়ান তন্ত্র পাবে। প্রত্যেকটা হ্যাবার্সিয়ান তন্ত্রের ঠিক মাঝখানে একটা গোল ফাঁকা জায়গা আছে, একদম লম্বা নলের মতো। এটার মধ্যে শিরা এবং ধমনী থাকে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কেন্দ্রীয় নালিকা, সেন্ট্রাল ক্যানেল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এই কেন্দ্রীয় নালিকাকে ঘিরে অস্থির যে মাতৃকাগুলো এরকমের গোল গোল লেয়ারে লেয়ারে সাজানো থাকে। প্রত্যেকটা লেয়ারকে বলা হয় এক একটা ল্যামেলা। ক্লিয়ার? জি স্যার। একটা হ্যাবার্সিয়ান তন্ত্রে এরকমের 3টা 5টা 7টা 10টা পর্যন্ত ল্যামেলা থাকতে পারে। ল্যামেলা আর কিছুই না, অস্থির যে মাতৃকা তার লেয়ারকে বলা হয় ল্যামেলা, বৃত্তাকার স্তরকে বলা হয় ল্যামেলা। এই ল্যামেলা গুলোর পার্থক্য কি থাকে? পার্থক্য কিছুই নাই, খালি মাত্র একটা বৃত্তাকার একটা রেখার মতো থাকে, আর কিছু না। আর এই ল্যামেলা গুলোর সংযোগস্থলে এই যে আমি এখন গোল গোল দাগ দিচ্ছি, এগুলো হচ্ছে এক ধরনের সরু সূচের মতো ছিদ্র। এই ছিদ্রগুলো আমি এখন গোল গোল দাগ দিয়ে তার ভিতরে আটকায় দিতেছি, এগুলোকে বলা হয় ল্যাকুনা। কি বলে? ল্যামেলা গুলোর সংযোগস্থলে, হ্যাঁ, এগুলোকে বলে ল্যাকুনা। এই আমি একটা গোল দিচ্ছি, তার মাঝখানে এটা ল্যাকুনা, এটা আরেকটা ল্যাকুনা, এটা আরেকটা ল্যাকুনা। অর্থাৎ ল্যামেলা সমূহের সংযোগস্থলে যে সরু সূক্ষ্ম ছিদ্র থাকে তাদের নাম ল্যাকুনা। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। এই ল্যাকুনা গুলো দিয়ে চারপাশে যে সুতার মতো মাকড়সার জালের মতো ফাটল সৃষ্টি হয়ে, এগুলো এক ধরনের ফাটল। এই ফাটল গুলো যে চারপাশের মাতৃকার মধ্যে ছড়িয়ে পড়েছে, এই ফাটল গুলোকে বলা হয় ক্যানালিকুলি। কি বলে? ক্যানালিকুলি। ক্যানালিকুলি। আর বলার কিছু নাই। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার সাথে আর একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। দেখো কিরকম, এটা হচ্ছে একটা কেন্দ্রীয় নালিকা, এটা আরেকটা কেন্দ্রীয় নালিকা, কিন্তু এখানে আড়াআড়ি ভাবে একটা কানেকশন আছে। আছে নাকি নাই? একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের সাথে আরেকটা হ্যাবার্সিয়ান তন্ত্র আড়াআড়ি ভাবে যে নালিকার মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় ভকম্যানস ক্যানেল। ভকম্যানস ক্যানেল বা ভকম্যানের নালিকা। বোঝাতে পারছি না পারি নাই? স্যার, একটা ভকম্যানস ক্যানেল থাকে না, আরো একাধিক থাকতে পারে? আরো একাধিক থাকে, একাধিক থাকে, একাধিক থাকে। এটা একটা ভকম্যান ক্যানেল, নিচের দিকে গেলে তুমি আরো একটা পেতে পারো, এরকমের একাধিক ভকম্যান ক্যানেল থাকে। না বুঝলে আবার বলো। এবার আমি বর্ণনায় যাব, তার আগে আরেকবার বলি আমি কি কি বর্ণনা দিব, দেখো সেগুলো আগে এখান থেকে শুনে নাও। আমি বলবো এরকমের কথা, প্রত্যেকটা নিরেট অস্থির ভিতরে অসংখ্য গোলাকার গাঠনিক একক থাকে যাদেরকে হ্যাবার্সিয়ান তন্ত্র বলে। আচ্ছা, প্রত্যেকটা হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে একটা নলাকার স্থান থাকে, নল থাকে, নলাকার অঞ্চল থাকে, ফাঁপা, যেটাকে কেন্দ্রীয় নালিকা বলে। এই কেন্দ্রীয় নালিকার ভিতরে শিরা আর ধমনী প্রবিষ্ট থাকে, স্নায়ুও থাকে, সেটাও আমি বলবো।
তারপর আমি বলবো কেন্দ্রীয় নালিকাকে ঘিরে অস্থির মাতৃকা এরকমের অসংখ্য অসংখ্য না 3, 5 বা 7 বা 10টা বৃত্তাকার স্তরে সজ্জিত থাকে। এই বৃত্তাকার স্তরগুলোকে বলা হয় ল্যামেলা। তারপর আমি বলবো এই ল্যামেলাগুলোর সংযোগস্থলে এক প্রকারের সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলোকে বলা হয় ল্যাকুনা। তারপর আমি বলবো এই ল্যাকুনা থেকে এক ধরনের ফাটল, সরু সুতার মতো ফাটল বা মাকড়সার জালের মতো ফাটল সৃষ্টি হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে, যাদেরকে বলে ক্যানালিকুলি। আর আমি বলবো একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা আর একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার সাথে আড়াআড়ি ভাবে এরকমের অতিরিক্ত একটা নলের মাধ্যমে যুক্ত থাকে, যেটাকে বলা হয় ভকম্যানস ক্যানেল। এই কথা কয়টা আমি বলবো, এই কথা কয়টা আমি কি এখানে ছবিতে বুঝাতে পারছি কিনা সেটা বলো। জি স্যার, বুঝছি আমরা। কারো কোনো না বোঝার কোনো জায়গা থাকলে বলো। না বোঝার জায়গা থাকলে বলো। তৌহিদ, তৌফিক, সাগর, মুসা, সাদিয়া, এই যে দেখো তোমরা যখন পরীক্ষা বলো। সেই ল্যামেলার উপর যে ল্যাকুনাটা থাকে, ল্যাকুনাটা কি শুধুমাত্র গহ্বরটি হবে না, গহ্বরের আশেপাশে একটু ছোট আরো একটু অংশ নিয়ে হবে? ল্যাকুনা হচ্ছে শুধুমাত্র গহ্বরটা, আর গহ্বরের চারপাশে যে ফাটলগুলো ওগুলো ক্যানালিকুলি। গহ্বরটা তো স্যার একটা ইসে দেখলাম যে ব্যাখ্যা বলে দেখলাম যে কি এখানে যে কি ছিদ্র গহ্বরটা থাকবে, গহ্বরটার পাশে আরো ছোট কিছু অংশ থাকবে, এটা কি তরলের মতো ব্যাট্রিক্সের মতো, তো ওই পুরো অংশটা নিয়ে হচ্ছে ল্যাকুনা, আর ওইগুলোর পাশ থেকে বের হবে হচ্ছিল এই ক্যানালিকুলি গুলো। কথা তো ঘুরে ফিরে একই দাঁড়ালো। তুমি যেটা বললা যে এই যে গর্তগুলো, এই গর্তগুলোর মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, এই তো কথা। পাশে থাকবে স্যার, একটু বলা হয়েছে। না, এই গর্তটাই হচ্ছে ল্যাকুনা। এখন এই গর্তটার ভেতরে তরল থাকবে না খালি থাকবে সেটা আমি বলবো, কিন্তু গর্তটা ল্যাকুনা। গর্তটা তাহলে কি তুমি যেটা বলতে যাচ্ছ যে গর্তটার চারপাশের অঞ্চলটা ল্যাকুনা, তাহলে গর্তটার নাম কি? না স্যার, বলতেছি যে ওই গর্তটা সহ চারপাশের অঞ্চলটা আর কি হ্যাঁ, একটা ওই তো। অঞ্চল থাকে। আচ্ছা, বুঝছি। তুমি বলতে যাচ্ছ যে শুধু গর্তটাই ল্যাকুনা তা না, গর্ত সহ চারপাশের অঞ্চলটা ল্যাকুনা, এই তো তুমি বলতে যাচ্ছ? হ্যাঁ স্যার, একটু চারপাশের অঞ্চল। আচ্ছা, যদি সেরকমের কোনো নোটিফিকেশন তুমি দেখো তাহলে সেটা আমার সাথে শেয়ার করো। আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই গর্তটাই হচ্ছে ল্যাকুনা, তবে গর্তটার মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, এটা সত্য। আর গর্তটার চারপাশের যে ফাটল, ফাটলের নাম ক্যানালিকুলি। এখন এই গর্ত সহ তার চারপাশের পুরো অঞ্চলটাকে ল্যাকুনা বলে, এরকমের তথ্য আমার নাই। এই গর্ত এবং ফাটল বাদ দিয়ে বাকি যেটা সেটা হচ্ছে মাতৃকা। গর্ত আর ফাটল বাদ দিয়ে বাকি যে অংশটুকু সম্পূর্ণটাই হচ্ছে মাতৃকা। হ্যাঁ বলো। স্যার ল্যাকুনার মধ্যে কি নিউক্লিয়াস থাকে? ল্যাকুনার মধ্যে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা আমি বলবো। মানে স্যার ল্যাকুনাগুলো নাকি একটা আলাদা কোষ? ল্যাকুনাগুলো আলাদা কোষ না, ল্যাকুনাগুলো এক ধরনের কি বলবো আলাদা কোষ এরকম বলা যাবে না, একটার পর একটা খালি মেসেজ দিতেছে। ল্যাকুনাগুলো কোষ বলা যাবে না, ল্যাকুনাগুলো হচ্ছে এক ধরনের গর্ত। গর্তের ভিতরে তরল পদার্থ থাকবে, নিউক্লিয়াস ভাসমান থাকবে, সমস্যা নাই। আমরা যেমন ডাবের পানি খাই না, ডাবের পানিটা যেমন পানি কিন্তু তার মধ্যে অসংখ্য নিউক্লিয়াস আছে ভাসমান। এই ল্যাকুনার ভিতরে একটা তরল থাকে, সেই তরলের মধ্যে নিউক্লিয়াস আছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ল্যাকুনা কোনো কোষ না, ল্যাকুনা হচ্ছে একটা গর্ত। তাহলে আমরা বর্ণনাতে যাচ্ছি। তাড়াতাড়ি এখন বর্ণনাটা লেখো। ছবি কিন্তু আমি কয়েকটা দেখাইছি, দরকার পড়লে তোমরা নিজেরা পরে সময় নিয়ে ছবি আঁকতে পারবা। বর্ণনাটা শেষ করো। লাইনটা কি লিখছো? শেষের লাইনটা কি লিখছো? স্যার, নিরেট অস্থি এক প্রকার গোল গাঠনিক একক দিয়ে তৈরি, যাকে হ্যাবার্সিয়ান তন্ত্র বলে। হ্যাবার্সিয়ান সিস্টেম বা হ্যাবার্সিয়ান তন্ত্র বলে। দাঁড়ি সাথে লেখো, প্রতিটি হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে, প্রতিটি হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে একটি কেন্দ্রীয় নালিকা থাকে, যাকে ঘিরে অস্থির মাতৃকা 8 থেকে 15টি বৃত্তাকার স্তরে বিন্যস্ত থাকে। দাঁড়ি, প্রতিটি হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে একটি কেন্দ্রীয় নালিকা থাকে, যাকে ঘিরে অস্থির মাতৃকা 8 থেকে 15টি বৃত্তাকার স্তরে বিন্যস্ত থাকে। প্রতিটি হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে একটি কেন্দ্রীয় নালিকা থাকে,
প্রতিটি হ্যাভার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে একটি কেন্দ্রীয় নালিকা থাকে, যাকে ঘিরে অস্থির মাতৃকা 8 থেকে 15টি বৃত্তাকার স্তরে বিন্যস্ত থাকে। দাঁড়ি, এই বৃত্তাকার স্তরগুলিকে ল্যামেলা বলে। প্রতিটি হ্যাভার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে একটি কেন্দ্রীয় নালিকা থাকে, যাকে ঘিরে অস্থির মাতৃকা 8 থেকে 15টি বৃত্তাকার স্তরে বিন্যস্ত থাকে। দাঁড়ি, এই বৃত্তাকার স্তরগুলিকে ল্যামেলা বলে। লিখছি স্যার। দাঁড়ি, সাথে লেখো, কেন্দ্রীয় নালিকার অভ্যন্তরে শিরা, ধমনী এবং স্নায়ু তন্তু প্রবিষ্ট থাকে। কেন্দ্রীয় নালিকার অভ্যন্তরে শিরা, ধমনী এবং স্নায়ু তন্তু প্রবিষ্ট থাকে। কেন্দ্রীয় নালিকার অভ্যন্তরে শিরা, ধমনী এবং স্নায়ু তন্তু প্রবিষ্ট থাকে। কেন্দ্রীয় নালিকার অভ্যন্তরে শিরা, ধমনী এবং স্নায়ু তন্তু প্রবিষ্ট থাকে। লিখছো কিনা দেখো। হ্যাঁ স্যার, হয়েছে। দাঁড়ি, সাথে লেখো, ল্যামেলা সমূহের সংযোগস্থলে এক প্রকার সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, যাদেরকে ল্যাকুনা বলে। ল্যামেলা সমূহের সংযোগস্থলে এক প্রকার অতি সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, যাদেরকে ল্যাকুনা বলে। ল্যামেলা সমূহের সংযোগস্থলে এক প্রকার অতি সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, যাকে ল্যাকুনা বলে। লিখছি স্যার। ল্যামেলা সমূহের সংযোগস্থলে এক প্রকার অতি সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, যাদেরকে ল্যাকুনা বলে। দাঁড়ি, ল্যাকুনা এক প্রকার তরল পদার্থ এবং মুক্ত নিউক্লিয়াস সমৃদ্ধ থাকে। ল্যাকুনা এক প্রকার তরল পদার্থ এবং মুক্ত নিউক্লিয়াস সমৃদ্ধ থাকে। ল্যাকুনা এক প্রকার তরল পদার্থ এবং মুক্ত নিউক্লিয়াস সমৃদ্ধ থাকে। দাঁড়ি, সাথে লেখো, ল্যাকুনা সমূহ থেকে এক প্রকার সরু সুতার ন্যায় ফাটল সৃষ্টি হয়ে চারপাশের মাতৃকায় ছড়িয়ে পড়ে। ল্যাকুনা সমূহ থেকে এক প্রকার সরু সুতার ন্যায় ফাটল সৃষ্টি হয়ে চারপাশের মাতৃকায় ছড়িয়ে পড়ে, যাদেরকে ক্যানালিকুলি বলে। ল্যাকুনা সমূহ থেকে এক প্রকার সরু সুতার ন্যায় ফাটল সৃষ্টি হয়ে চারপাশের মাতৃকায় ছড়িয়ে পড়ে, যাদেরকে ক্যানালিকুলি বলে। ল্যাকুনা সমূহ থেকে এক প্রকার সরু সুতার ন্যায় ফাটল সৃষ্টি হয়ে চারপাশের মাতৃকায় ছড়িয়ে পড়ে, যাদেরকে ক্যানালিকুলি বলে। লিখছো? হ্যাঁ স্যার। দাঁড়ি, সাথে লেখো, ল্যাকুনা এবং ক্যানালিকুলি সমূহকে একত্রে দেখতে মাকড়সার জালের মতো দেখায়। ল্যাকুনা এবং ক্যানালিকুলি সমূহকে একত্রে দেখতে মাকড়সার জালের মতো দেখায়। ল্যাকুনা এবং ক্যানালিকুলি সমূহকে একত্রে দেখতে মাকড়সার জালের মতো দেখায়। ল্যাকুনা এবং ক্যানালিকুলি সমূহকে একত্রে দেখতে মাকড়সার জালের মতো দেখায়। লিখছো? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো, ল্যামেলা সমূহের মধ্যে অস্থির মাতৃকা ল্যামেলা সমূহের মধ্যে অস্থির কোষসমূহ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। ল্যামেলা সমূহের মধ্যে অস্থির কোষসমূহ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। ল্যামেলা সমূহের মধ্যে অস্থির কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। ল্যামেলা সমূহের মধ্যে অস্থির কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। ল্যামেলা সমূহের মধ্যে অস্থির কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। দাঁড়ি, ল্যামেলা সমূহের মধ্যে অস্থির কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। দাঁড়ি, সাথে লেখো, একটি হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা
পার্শ্ববর্তী হেবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার সাথে ভকম্যান নালিকার মাধ্যমে আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। একটি হেবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা পার্শ্ববর্তী হেবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার সাথে ভকম্যান নালিকার মাধ্যমে আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। একটি হেবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা পার্শ্ববর্তী হেবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার সাথে ভকম্যান নালিকার মাধ্যমে আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। ভকম্যান বানান VOL কে, এটা দেখি স্পেলিংটা স্যার। স্পেলিংটা হচ্ছে VOL কে MAN, ভকম্যান। ভকম্যান এর নালিকার মাধ্যমে আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। একটি হেবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকা পার্শ্ববর্তী হেবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালিকার সাথে ভকম্যান নালিকার মাধ্যমে আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। লিখছা? জি স্যার। হ্যাঁ স্যার। সাথেই লেখো, শেষ লাইন লেখো, কেন্দ্রীয় নালিকার ন্যায় ভকম্যান নালিকার অভ্যন্তরেও ভকম্যান নালিকার অভ্যন্তরেও শিরা, ধমনী এবং স্নায়ুতন্তু থাকে। কেন্দ্রীয় নালিকার ন্যায় ভকম্যান নালিকার অভ্যন্তরেও শিরা, ধমনী এবং স্নায়ুতন্তু থাকে। নিরেট অস্থির গঠন লেখা শেষ। আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে অস্থি সন্ধি। অস্থি সন্ধি পড়বো, তারপরে অস্থি চ্যাপ্টার, অস্থি আইটেম শেষ হয়ে গেলে আমরা পেশি শুরু করব। আর একটা দুইটা ক্লাস লাগবে। স্নায়ুতন্ত্র থাকে, স্নায়ুতন্তু, তন্তু ত নয় তয় রস্য উকার, স্নায়ুতন্তু, নার্ভ, সোজা কথা নার্ভ। আজকে শেষ। ঠিক আছে, আজকের মতো শেষ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।